দর্শন শিক্ষা পরিবারে প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে চলে এসেছি। বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আলোচনা হচ্ছিল। তো আজকে আমরা যেটা থেকে শুরু করব, সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি আর সম্যক সমাধি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। কালকের ভিডিওটাতে অবশ্যই বলেছিলাম যে সম্যক সমাধিটা একটু বড়, তাই সম্যক সমাধিটা যদি পুরোটা আজকে শেষ করে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে আবার আর একটা নেক্সট ভিডিও আমায় করতে হবে। চলো আজকে শুরু করি। সম্যক স্মৃতি। তাহলে বৌদ্ধ দর্শনে বুদ্ধদেব অষ্টাঙ্গিক মার্গের 7 নম্বর যে মার্গটা বললেন সেটা হচ্ছে কি সম্যক স্মৃতি। সত্য চতুষ্টয়ের সম্যক জ্ঞান সর্বদা স্মরণে রাখাই হলো সম্যক স্মৃতি। স্মৃতি মানে এই যে আমরা বলি স্মৃতিশক্তি বাড়াটা খুব ভালো, স্মৃতিশক্তি খুব ভালো, সেই স্মৃতি। আবার রিপিট করছি, সত্য চতুষ্টয়ের সম্যক জ্ঞান সর্বদা স্মরণে রাখাই হলো সম্যক স্মৃতি। এই প্রকার স্মৃতির ফলে জগৎ ও জীবনের অসারত্ব বোধ জন্মায়। জগৎ ও জীবনের অসারত্ব বোধ জন্মায়। অসারত্ব মানে সবই তো অসার। সার কোথায়? সার বস্তুটা কি? আদতে কি সার বলে কিছু আছে? এগুলো তো দেখে বা এগুলো জেনে এগুলো সম্পর্কে বুঝে মনে হচ্ছে অসারত্ব। তো সেইটাকে বলছেন বা বলেছিলেন বুদ্ধদেব, অসারত্ব বোধ জন্মায়। ভোগ সুখে বৈরাগ্য দেখা দেয়। ফলে নির্বাণের পথ সুগম হয়। তাহলে এইটা হচ্ছে সম্যক স্মৃতি। ছোট্ট, বেশি লেখারও কিছু নেই। এইটুকুটা লিখলেই সুন্দর নম্বর আসে। এইটুকুটা লিখলে টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে সুন্দর নম্বর আসবে। লাস্ট হচ্ছে সম্যক সমাধি। এই সম্যক সমাধিতে শুরু করছি। উল্লেখিত 7টি অঙ্গ মানে এই 7টি মার্গ, অষ্টাঙ্গিক মার্গের এই 7টি মার্গ বা অঙ্গ যথাযথ অনুষ্ঠিত হলে সাধকের চিত্ত শান্ত হয়। সাধকের চিত্ত, মন, বুদ্ধি, বিবেক যাই বলি না কেন সেটা শান্ত হয়। তারপর এবং যে সমাধি সামর্থ্য লাভ করে এবং সে সমাধির সামর্থ্য লাভ করে। তার চিত্ত শান্ত হয় এবং সে সমাধি লাভ করে। সমাধিতেই সাধক নির্বাণ লাভ করে। সমাধিতেই সাধক নির্বাণ লাভ করে। সমাধির আবার 4টি স্তর আছে। তাহলে সমাধির স্তরগুলো কি কি? সমাধিতে বলছে আবার 4টে স্তর আছে। প্রথম স্তরে সাধক একটি নির্দিষ্ট বিষয়ে চিন্তায় মনকে সমাহিত করে। সাধক একটি নির্দিষ্ট বিষয়ে চিন্তায় মনকে সমাহিত করে। এটা প্রথম পদক্ষেপ, প্রথম স্তর। সত্য সম্পর্কে এই স্তরে সংশয় থাকে। সত্য সম্পর্কে সাধকের তখন মনে হয় কোনো নিশ্চয়ই সংশয় আছে। তারপর বিচার বিতর্ক থাকে। যদিও এই সমাহিত অবস্থায় মনে এক সুখানুভূতিও থাকে। তাহলে এটা হচ্ছে সম্যক সমাধির প্রথম স্তর। দ্বিতীয় স্তর কি বলতে চাইল?
এই স্তরে বিচার বিতর্কের কোনো স্থান নেই। তাহলে প্রথমটা যদি আমি একদম জাস্ট রুট জিসটা যদি বলি, তাহলে আমাকে কি বুঝতে হবে না, এই প্রথম স্তরেতে বিচার বিতর্কের লেশ থাকে, বিচার বিতর্কের একটা মাত্রা কোথাও না কোথাও থেকে যায়। দ্বিতীয় স্তরের ক্ষেত্রে কি বলছে, বিচার বিতর্কের কোনো স্থান নেই, এখানে কোনো রকম কোনো বিচার বিতর্ক তুমি করতে পারবে না, কারণ এই স্তরে সাধকের সত্য সম্বন্ধে কোনো সংশয় থাকে না, কোনো সংশয় থাকে না, বিচার বিতর্ক থাকে না। সাধক এই স্তরে এক দিব্য আনন্দ অনুভব করে। তাহলে এটা গেল দ্বিতীয় স্তর সমাধির। 3 নম্বর স্তরটা কি? 3 নম্বর স্তরে বলছে এই স্তরে সুখানুভূতি ও আনন্দের প্রতি সাধকের ঔদাসীন্য দেখা দেয়, মানে উদাসীন দেখা যায়, না তার সুখানুভূতি হচ্ছে না তার আনন্দবোধ হচ্ছে, যদিও আত্মচেতন সম্পূর্ণ বিলুপ্ত তার হয় না, হয়তো সেই বোধগুলো তার, সেই অনুভূতিগুলো তার রোধ হচ্ছে না, কিন্তু কিন্তু মানে রোধ হচ্ছে না, মানে ভুল বললাম, রোধ হচ্ছে, মানে সেই বোধগুলো সে বুঝতে পারছে না, কিন্তু তার আত্মচেতন যে পর্যায়, আত্মচেতনের যে সম্পূর্ণ বিলুপ্তি, সেটা কিন্তু 3 নম্বর পর্যায়ে ঘটে না। চতুর্থ স্তর, সর্বশেষ স্তর এবং সমাধির অন্তিম স্তর, সেটা কি? এই স্তরে সাধক সম্পূর্ণভাবে আত্মসমাহিত হয়, কোনরূপ অনুভূতি আর থাকে না। এ এক তুরীয় অবস্থা। ওই যে 4টে স্তর, জাগ্রত, সুষুপ্তি, প্রজ্ঞা, তুরীয়, যারা নেট পড়াশোনা করছো তারাও জানো, আর যারা এমনি যোগ নিয়ে, যোগ সম্বন্ধে আগে থেকে জেনে গেছো তারাও জানো, এই 4টে স্তর, তার মধ্যে এই যে কথাটা বললো তুরীয় অবস্থা সর্বশেষ স্তর, পরিপূর্ণ জ্ঞানের অবস্থা, নির্বাণের অবস্থা। এই অবস্থায় সাধক অর্হতে পরিণত হয়। অর্হতটা কি? জরা মরণ বা দুঃখ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়। তাহলে সম্যক সমাধির এই 4টে স্তর আমাদের শেষ হলো, এবং এই 4টে স্তর সম্পর্কে, সমাধি সম্পর্কে, মানে সম্যক সমাধি সম্পর্কে লিখতে গেলে এই 4টে স্তরকে কিন্তু ব্যাখ্যা করতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। অষ্টাঙ্গিক মার্গকে প্রজ্ঞাশীল সমাধিও বলা হয়, বা প্রজ্ঞাশীল সমাধি রূপেও বর্ণনা করা যায়। প্রজ্ঞা অর্থে যথার্থ জ্ঞান, শীল অর্থে সদাচরণ। কি দারুণ না কথাটা? প্রজ্ঞা অর্থে যথার্থ জ্ঞান আর শীল অর্থে সদাচরণ। সমাধি অর্থে, এগুলো কিন্তু সব সিঙ্গেল কোটেশনে, সমাধি অর্থে ধ্যান। তাহলে সম্যক দৃষ্টি, সম্যক স্মৃতি, সম্যক দৃষ্টি প্রথম, সম্যক স্মৃতি সপ্তম, এই প্রথম ও সপ্তম অঙ্গ বা মার্গ প্রজ্ঞা বা জ্ঞানের অন্তর্গত। এইটা কিন্তু আমরা লিখতে চাই না, আমাদের এইটা সে গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেটই হোক আর নেটের ক্যান্ডিডেটই হোক, যদিও নেটে এগুলো থেকে ছোট প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন টিক মার্কিংয়ে আসতে পারে, কিন্তু এমসিকিউতে কিন্তু পাসের ক্ষেত্রে বলছি, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলছি, অনার্স অ্যান্ড পাসের ক্ষেত্রে এইগুলো যদি আমরা উল্লেখ করে দিতে পারি না, তো এগুলো হচ্ছে স্কোরিং, এই পয়েন্টগুলো চট করে কেউ লিখতে চায় না। চলো কি বলছিলাম, সম্যক দৃষ্টি ও সম্যক স্মৃতি প্রথম ও সপ্তম অঙ্গ প্রজ্ঞা বা জ্ঞানের অন্তর্গত।
সম্যক সমাধি অষ্টম অঙ্গ ধ্যানের অন্তর্গত। বাকি অঙ্গগুলো শীল অর্থাৎ আচরণের অন্তর্গত। বোঝা গেল? তাহলে বলছে দুঃখ মুক্তি বা নির্বাণ লাভের জন্য বুদ্ধদেব জ্ঞান মার্গ ও কর্মমার্গের সমন্বয় সাধন করেছেন বলে তাকে বলা হয় জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী। এটা লিখতে হবে। কি বললাম তাহলে? দুঃখ মুক্তি বা নির্বাণ লাভের জন্য বুদ্ধদেব জ্ঞানমার্গ ও কর্মমার্গের সমন্বয় সাধন করেছেন বলে তাকে বলা হয় জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী। বুদ্ধ মতে সম্যক জ্ঞানের সঙ্গে সম্যক কর্মের অর্থাৎ নৈতিক জীবনের সম্বন্ধ অতি ঘনিষ্ঠ। সম্যক জ্ঞান না হলে সম্যক কর্ম সাধন সম্ভব নয়, তেমনি সম্যক কর্ম সাধন না করলে সম্যক জ্ঞানও সম্ভব নয়। তাহলে এই আমাদের অষ্টাঙ্গিক মার্গের পুরো যে পার্টটা সেটা কমপ্লিট হলো। আজ এইটুকুই। নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে বৌদ্ধ দর্শনেরই অন্য আর একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে এইটুকুই। সবাই খুব ভালো থাকো, পজিটিভ থাকো, আর সবাই বলো, বুঝে বলো, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজকের মতো টাটা।